শয়তান ধরবার কথা বলছেন, সমস্ত শয়তানকে ছেড়ে দিয়ে এখন কোন শয়তান ধরছেন আপনি? টেবিল শুধু তো ধরলেই হবে না, আলটিমেটলি আমি এটা দ্বারা উপকৃত হচ্ছি কিনা সেটা আমাকে দেখতে হবে। অনেকদিন থেকে চিৎকার করে বলবার চেষ্টা করছি যে 614 জনের খবর কি। 10টা টেবিল ধরলো, ধরে টেলিভিশন পেপারে নিয়ে আসলো, কিন্তু ওই আলুর দাম যা ছিল তাই থাকলো, পেঁয়াজের দাম যা ছিল তাই থাকলো, লাভ হবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি মাই টিভি সংলাপে। অতিথিদের কাছ থেকে আমরা বুঝে এবং জানার চেষ্টা করি আপনাদের যে প্রশ্নগুলো আপনাদের মনে রয়েছে সেই বিষয়গুলো নিয়ে। শিরোনাম আছে আমাদের আজকের আলোচনার জাগো বাহে। তারপরের নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আজকে দেশের স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একটি বিষয়। উত্তরের 5 জেলায় চলছে বিএনপি এবং মিত্রদের ব্যানারে 48 ঘন্টার কর্মসূচি। সেখানের বলা হয়েছে জাগো বাহে, তিস্তা বাঁচাও দেশ বাঁচাও, এই স্লোগান নিয়ে এসে আন্দোলন হচ্ছে। শিরোনাম সেটি আমরা দিয়েছি। আমরা সার্বিকভাবে দেশের সার্বিক বিষয় নিয়েও তারপরে আলোচনা করব। স্টুডিওতে উপস্থিত রয়েছেন আলোচনার জন্যে, পরিচয় করে দিচ্ছি, শহীদুদ্দিন মাহমুদ স্বপন, সাধারণ সম্পাদক জেএসডি। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সাথে যুক্ত হবেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। আমরা কথা বলবো এখন শহীদুদ্দিন মাহমুদ স্বপন আপনার কাছে। আমরা যদিও যে শিরোনাম বা যে আলোচনায় আমরা বলেছি সেই শিরোনামটা আমরা একটু পরে আমরা আলোচনা করব। আমরা আরেকজন অতিথির উপস্থিতিতে নিশ্চয়ই আমরা যেহেতু দেশ বাঁচাও, মানুষ বাঁচাও কিংবা তিস্তা বাঁচাও সবগুলোর সাথেই দেশ এবং দেশের মানুষ জড়িত। আমরা একদম সমসাময়িক একটু প্রসঙ্গে আসি, সেটি হচ্ছে সামনে রমজান, একদম সবে বরাত হয়ে গেল, তার মানে রমজানের প্রস্তুতি। সেই প্রস্তুতির জায়গা থেকে আজকে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে রমজান উপলক্ষে 30 টাকা দরের 15 কেজি করে চাল দেওয়া হবে। রাজধানীর 25টা স্থানে সুলভ মূল্যে বিক্রি হবে গরু এবং মুরগির মাংস, ডিম, দুধ। আপনার তথ্যের জন্য বলে রাখি, রমজানের 650 টাকায় গরুর মাংস এবং 250 টাকায় মুরগি এক, আর দুধ 80 টাকা কেজি, ডিম 114 টাকা হচ্ছে ডজন। এই হচ্ছে চিন্তা সরকারের। সার্বিকভাবে বাজার নিয়ে আপনাদের পর্যবেক্ষণ কি? ধন্যবাদ আপনাকে আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এবং কথা বলবার সুযোগ দেওয়ার জন্য। রমজানের বাজার ব্যবস্থাপনা নিয়ে আপনি কথা বলছেন। আমরা রমজানে আমাদের দেশে বাজার ব্যবস্থাপনার উপরে আমাদের সকলের অভিজ্ঞতা আছে পূর্ব সময়কালীন সময়। সেটি হচ্ছে যে এই রমজান এবং ঈদকে উপলক্ষ করে আমাদের ব্যবসা বাণিজ্যের যে জায়গাটা সেটা উল্লম্পন গতিতে সেটি করবার জন্য এখানে সব কিছু দাম বাড়িয়ে দেওয়া হয়। এবং নিকট অতীতে আমরা দেখেছি এগুলোর সাথে সংঘবদ্ধ চক্র বা যাকে আমরা সিন্ডিকেট হিসাবে চিহ্নিত করেছিলাম প্রতিটা স্বৈরাচারের সময়, এটি দৃশ্যমান ছিল যে এই বিষয়ে কোনো প্রতিকার নেওয়া অথবা প্রতিকার করবার কোনো কর্তৃপক্ষ ছিলেন না। এখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাজার ব্যবস্থাপনার খুব ভালো উন্নতি হয়েছে, এটি বলবার কোনো সুযোগ নেই। এবং দৃশ্যমান যে সিন্ডিকেট ব্যবস্থাপনা এখানে বিরাজ করছে সেটি ভেঙে দেওয়া হয়েছে অথবা ভেঙে গেছে, সেটির কোনো দৃশ্যমান সেরকম কোনো প্রমাণ নেই। যেটি হয়েছে কিছু কিছু ক্ষেত্রে চাঁদাবাজির যেই ইয়েতে কি বলে পরিবহনে চাঁদাবাজির কিছুটা উন্নতি ঘটেছিল বলে আমরা একটু ধারণা করতে পেরেছি। আপনি দেখুন, ভোজ্য তেল যারা সরবরাহ করে বাংলাদেশের 9টি প্রতিষ্ঠান, তো এই সরকারের আমলেও কিন্তু ভোজ্য তেলের দাম বাড়তে বাধ্য হয়েছে। এখন বাজারে তেল নেই, আবার আসা শুরু করেছে, আবার শুরু হয়েছে। জি জি, বাণিজ্য উপদেষ্টা ডিক্লেয়ার করেছেন যে 3-4 দিনের মধ্যে হয়ে যাবে। আমাদের আজকের সর্বশেষ খবর হচ্ছে এখন আবার পাওয়া যাচ্ছে। তার মানে কি হচ্ছে যে এইটা 4-5 দিন পাওয়া গেল না, এই ব্যর্থটা কোথায় ঘটলো? মানে এইখানে তো এই যে ব্যবস্থাপনাটা ত্রুটির কথা বলছি সেটি তো এখনো বহাল আছে। বহাল না থাকলে তো এই ত্রুটিটা হওয়ার কথা নয়। যদি তেল থেকে থাকে তাই তেল বাজারে থাকবে না কি জন্য? তো এখন আমরা প্রত্যাশা করতে চাই রমজানের এই সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে, এই পদক্ষেপগুলো নিয়ে আসলে সাধারণ মানুষ খুব বেশি সুবিধা পায় এটা বলবার কোনো সুযোগ নেই। আপনি কত শতাংশ মানুষকে আপনি এই সুবিধা নিশ্চিত করতে পারবেন?
এবং আপনি দেখেন দীর্ঘ লাইন পড়ে আছে। আবার সেই লাইনে সেটি কিন্তু মধ্যবিত্ত শ্রেণী সেই লাইনে দাঁড়ানোর আসলে সুযোগ পায় না, সে হয়তো কেঁদে মরবে, না খেয়ে থাকবে। তার তো উভয় সংকট, তার পোশাকের জন্য, তার মর্যাদার জন্য সে পারে না সেখানে লাইনে যেতে, আবার সে কিনেও খেতে পারছে না। মধ্যবিত্ত বলেন, মধ্যবিত্ত বলেন, সকলেই অবস্থা। এবং যারা লাইনে দাঁড়াচ্ছে তারাও তো খুব কঠিন অবস্থার মুখোমুখি। মানে ঢাকা শহরের মানুষ কত, সারা দেশে এই পণ্য ক্রয় করবার জন্য বা এই খাত থেকে সুবিধা নেওয়ার জন্য যে মানুষের সংখ্যা, সেই মানুষের সংখ্যা আজ যে সাপ্লাই যা দেওয়া হবে তাতে করে এটির কাছাকাছি তো পৌঁছানোর কোনো সুযোগ নেই। যার কারণে হয়তো এক ধরনের ফিডব্যাক হয়তো হবে, কিন্তু বাজার ব্যবস্থার উপরে যে সরবরাহ, ডিমান্ড এন্ড সাপ্লাই যে জায়গাটা, সেটির উপরে সরকারের একদম কর্তৃত্বের জায়গাটা যদি না থাকে, একদম নিয়ন্ত্রণের জায়গাটা যদি না থাকে, তাহলে এই সমস্যাগুলো উদ্ভব হবেই। এবং যেটি আমরা গত 15-16 বছর দেখেছি, অতীতেও দেখেছি, যাচ্ছে তাই অবস্থা তৈরি করবার। আপনি পেঁয়াজের দাম আছে 50 টাকা আছে, ওদের রোজার আগে দেখবেন যে 150 টাকা হয়ে 200 টাকা হয়ে গেছে। মানে একটি ভোগ্য পণ্যের উপরে কত হাজার কোটি টাকা লুটপাট হয়ে যায়, চিন্তা করেন। একটি আইটেমের উপরে, ছোলার উপরে, একটা আইটেমের উপরে নিশ্চয়ই কত মাফিয়াগিরি হয়ে যায়, কত হাজার কোটি টাকা লুটপাট হয়ে যায়। মানে আমাদের কত দুর্ভাগ্য যে একটা জিনিসের পণ্য বাড়তে পারে 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকার বেশ কম হতে পারে, লাফিয়ে যখন এটা ডাবল হয়ে যায়, তার 3 গুণ 2 গুণ হয়ে যায়, তাহলে কত পরিমাণ টাকার হিসেব। এইটিকে আমরা সুরক্ষা দেওয়ার জন্য, এটিকে চিহ্নিত করবার জন্য, এটি থেকে বের করে আনার জন্য আমরা সরকারকে বারবার দাবি করছি। কিন্তু বাণিজ্য উপদেষ্টা থেকে শুরু করি, তারা যে কাজগুলো করছেন সেগুলোতে এখনো তো মানুষের ভোগান্তি কমা নাই। একটি জায়গায় বোধহয় শোভন ভাই একমত হবেন, সেটি হচ্ছে যে নিত্যপণ্যের মধ্যে যেগুলো শাক সবজি আছে সেগুলো কিন্তু দাম, সেটি আরেক সংকট তৈরি করেছে। যে উৎপাদক, যে কৃষক প্রান্তিক পর্যায়ে যে উৎপাদন করে, সে তার পণ্য সরবরাহ করতে পারছে না, ফেলে দিচ্ছে। সে মাঠ থেকে উঠিয়ে বাজার পর্যন্ত আনা যে খরচ, তাতে করে সেটা টাকা উঠতেছে না। তার মানে যখন দাম বেশি থাকে তখন যারা উৎপাদক তারা দাম পাচ্ছে না, আবার কমে গেলেও তারা শেষ একদম বড়। মানে এই যে সরবরাহ ব্যবস্থার আমাদের যে ত্রুটি এবং বাজার ব্যবস্থাপনার যে ত্রুটি, উৎপাদক থেকে আমরা পণ্য নিয়ে এসে একটা ব্যবস্থাপনার মাধ্যমে যে গ্রাহকের কাছে পৌঁছে দেবেন, এটি দীর্ঘদিনের দাবি। মধ্যস্বত্বভোগী আমরা বিলোপ করব। এবং এদের যে 10 টাকার পণ্য 100 টাকায় আপনার হাতে পৌঁছাচ্ছে, কেন পৌঁছাচ্ছে সেটা সকলে জানি আমরা, কিন্তু সেটিকে রুখবার জন্য আমরা কোনো কার্যকর কোনো উদ্যোগ আমরা এখন পর্যন্ত দেখছি না। সেটিকে না হয় একটা সিন্ডিকেট ছিল গত 15 বছর বলেন, অথবা সব সরকারের মিলে এরকম একটা সিন্ডিকেট থাকে। তো সেই থাকের মধ্যে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান এত কিছু একদম পাহাড় সমস্যা ডিঙাতে পারলো, সেই 5 আগস্ট পরবর্তী সরকার, যেখানে আপনারা সর্বদলীয়, স্বাধীনতার পর থেকে এত শক্তিশালী সরকার তো এক অর্থে ছিল না, সবার একদম ম্যান্ডেট নেওয়া। তো সেই সরকার কেন পাচ্ছে না? সেই সরকার কেন সেই ইবলিস কিংবা শয়তান কিংবা জনদুশ্মন যারা এই যে সিন্ডিকেট করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থাটা নিতে পারছে না কেন? গলতটা কোথায়? কারা সমস্যা করছে? হ্যাঁ, সেটি তো এই প্রশ্নটি আপনার, যেমন আমরাও যখন সরকারের সাথে কথা বলি তখন এই প্রশ্নগুলো আমরা উত্থাপন করি। এতটা ম্যান্ডেট নিয়ে যে সরকারটি ক্ষমতায়, এটিকে আমি এই ভাষায় বলি যে আমার 100 বছরের ইতিহাস পর্যালোচনা করলে এত ম্যান্ডেট নিয়ে, এই পরিমাণ ম্যান্ডেট নিয়ে কোনো সরকার কখনো ক্ষমতা আসতে পারেনি। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে সরকারের যে কার্যকর উদ্যোগ, অর্থাৎ সরকার যে একটা শক্তি, সরকারকে মানুষ সাহসের ঠিকানা হিসাবে দেখতে চায়। যারা সাধারণ মানুষ, যারা অপরাধীর থেকে বাঁচতে চায়, তারা নিত্যপণ্যের এই ব্যবস্থা থেকে বাঁচতে চায়, কিন্তু সরকার সেই জায়গাটায় শক্তিশালী সরকার হিসাবে এটি দেখাতে পারছে না। এটাও সত্য যে যেই 16 বছরের পর 15.5 বছরের যেই অর্থনৈতিক ব্যবস্থা থেকে, প্রশাসনিক ব্যবস্থা থেকে, সমস্ত ব্যবস্থাপনা যে ভেঙে আমাদের চুরমার হয়ে গেছে, সেখান থেকে পুনরুদ্ধার করা অত্যন্ত কঠিন এবং চ্যালেঞ্জিং। এবং যেই ব্যবসায়িক সিন্ডিকেট যারা, তারা এত পরিমাণ শক্তিশালী এবং এখনও যে তাদের শক্তির জায়গাটা আছে সেটা ভেঙে ফেলা আর উদ্যোগ সরকার নিবে বা নিচ্ছে, কিন্তু এটাও একটা কঠিন চ্যালেঞ্জ। কারণ আমরা এমন সিন্ডিকেট ব্যবস্থাপনা তৈরি করেছি, তাতে করে সরবরাহকারী প্রতিষ্ঠানের সংখ্যা হচ্ছে 10 জন, 8 জন। এটিকে আমরা ওপেন করিনি, এটি আমরা সকলের জন্য করিনি।
না করার কারণে আপনি কোনো না কোনোভাবে এক ধরনের বাধার ভিতরেও আছেন যে এটা চ্যালেঞ্জিং হয়ে কিনা, আপনাকে আরও বিপদে ফেলে দেয় কিনা। এরপরও বলতে হবে সরকার যে সাহসী জায়গায় সাহসের সাথে এগুলো মোকাবেলা করবার কথা, সেটি আইন শৃঙ্খলার ক্ষেত্রে বলেন, প্রত্যেকটা ক্ষেত্রেই যে কার্যকর উদ্যোগের ব্যর্থতা তো আছেই। আপনি শয়তানের কথা, শয়তান ধরবার কথা বলছেন, সমস্ত শয়তানকে ছেড়ে দিয়ে এখন কোন শয়তান ধরছেন আপনি? জি, আমাদের মাঝে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং একই সাথে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। মিলন ভাই, আমরা কথা শুনছিলাম যে এই যে ডেভিল হান্ট হচ্ছিল, কিন্তু এই ডেভিল হান্টের মধ্যেই যে আলোচনায় স্বপন ভাই বলছিলেন যে ডেভিল তো বিভিন্ন ক্ষেত্রেই ছিল, সামনে রমজান, একদমই শবে বরাতের পরে রমজানের ফ্লেভার চলে আসলো, সেখানটায় এই যে নিত্য পণ্যের বাজার কন্ট্রোল থেকে সেই ডেভিলগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা সরকার ঠিকমতো নিতে পারছে না। প্রশ্ন হচ্ছে কেন পারছে না, সেখানে প্রতিবন্ধকতা কোথায়? আসলে দেখেন, এখানে আপনার খুব সমসাময়িক একটা কথা বলেছেন আর কি, যে এই যে সরকার পারছে না, এটার সাথে আমি বলবো যে এখানে যদি আমরা দায়িত্ব সব সরকারের উপর দিয়ে দিই তাহলে কিন্তু কখনো এটা সলভ হবে না। এটা সরকারের সাথে সাথে যারা ব্যবসায়ী আছে, যারা এই নিত্য দিনের যে পণ্যগুলার ব্যবসার সাথে জড়িত আছে, ঠিক আছে, তাদের সদিচ্ছা, পরিবহন খাতে যারা আছে তাদের সদিচ্ছা, এই যে জিনিসগুলো তো আসলে পর্যায়ক্রমে বাড়ে, তাই না? যখন একটা ধরেন নর্মাল যে তরি তরকারিগুলো আমরা খাই, এই যে তরি তরকারিগুলো যখন একটা কৃষক বেচে, খুব কম দামে বেচে, এটা আস্তে আস্তে প্রত্যন্ত অঞ্চল থেকে আস্তে 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 যখন এই ঢাকাতে ঢুকে আর কি, তখন এটার দাম বেড়ে যায়। কেন বেড়ে যায়? কারণ এটা বিভিন্ন হাত বদল হয়, এখানে ট্রান্সপোর্টেশনের ব্যাপার থাকে, অনেক কিছু ইস্যুস থাকে। একটা দোকানদার যখন বেচবে, ওই দোকানেরও ইস্যুস থাকে। তো সবগুলো ইস্যুস মিলে আলটিমেটলি চাপটা পড়ে কিন্তু হচ্ছে ক্রেতার উপর, কারণ ক্রেতা আলটিমেটলি সব কিছু একসাথে অ্যাড করে যে টাকাটা হয় সেটা কিন্তু ক্রেতা দিচ্ছে। তো এখানে সরকার যদি মনে করে যে না, আমি এত বেশি টাকাতে বেচতে দিব না, আসলে সরকার চেলেই কিন্তু যে পারবে তা না। কিন্তু সেগুলো না হয় আমাদের দেশের উৎপাদনের সাথে রিলেটেড, যেগুলো বললেন, রাইট। কিন্তু যেগুলো আমাদের আমদানি করতে হয় সেগুলো তো নির্দিষ্ট সেই হাতে গোনা, আমরা জানি যে 8-10টা প্রতিষ্ঠানের হাতে ছিল। এই যে ভোজ্য তেলের অভাব দেখা গেল, পেঁয়াজের যেগুলো আমদানি করতে হয় সেগুলো নিয়ে কন্ট্রোল, রোজার আগে হয়তো দেখবো যে এখন যে আছে তার চেয়ে দ্বিগুণ তিনগুণ হয়ে যাওয়ার একটা, আলুর দাম বেড়ে গেল, আবার আলুর দাম কমে গেল এখন। তো এইগুলো আসলে হচ্ছে কি যে সেই ডেভিল, এই সিন্ডিকেটেড ডেভিল গুলোকে কি সরকার ধরতে পেরেছেন? আপনাদের জায়গায় আপনি আইন নিয়ে কাজ করেন। সেই ডেভিলের ধরার প্রক্রিয়া তো চলমান প্রক্রিয়া। আমি বলবো যে এটা যে ডেভিল ধরতে পারবে, এবং ডেভিল শুধু তো ধরলেই হবে না, আলটিমেটলি আমি এটা দ্বারা উপকৃত হচ্ছি কিনা সেটা আমাকে দেখতে হবে। আমি 10টা ডেভিল ধরলাম কিন্তু ওই দাম একই থেকে গেল, তাহলে তো আমার কোনো লাভ হচ্ছে না। আমি একজন জনসাধারণ, জনতা একটা মানুষ, আমার কি উপকার হচ্ছে আমাকে এটা দেখতে হবে। 10টা ডেভিল ধরে টেলিভিশন পেপারে নিয়ে আসলো, কিন্তু ওই আলুর দাম যা ছিল তাই থাকলো, পেঁয়াজের দাম যা ছিল তাই থাকলো, লাভ হবে না। তবে হ্যাঁ, গভর্নমেন্ট চেষ্টা করছে। এটা তো আসলে একটা গভর্নমেন্ট যে এখন অন্তর্বর্তী সরকার আছে, তারা চেষ্টা করছে, তারা এখন নতুন সেট আপ নিয়ে আসছে, তাদের বুঝে উঠতে সময় লাগবে। তো এগুলো মিলে আসলে যে ডেভিল ধরতে পারছে না বা পারবে না তা না, ইটস অনগোয়িং প্রসেস। বাট যেহেতু সামনে রোজা, আমাদের একটা এক্সপেকটেশন থাকবে যে এই ডেভিলগুলো যেন তাড়াতাড়ি করে ধরা পড়ে, এবং ডেভিল শুধু ধরা পড়লে হবে না, নিত্যদিনের পণ্য যেগুলো আছে সেগুলো জানে সামঞ্জস্য থাকে আর কি দামগুলো। আপনার মস্তিষ্কের মধ্যে যে ডেভিল বাসা বেঁধে আছে ব্যবসায়ী সমাজের, রাইট, এই ডেভিলগুলো তাহলে দূর কে করবে? এটা কি মানে আইনের যে ফাঁক ফোকর বলা হয়, সেই ফাঁক এবং ফোকর কি অনেক বড়, যে কারণে তারা বের হয়ে যেতে পারে ধরা পড়ার পর? আইনের ফাঁক ফোকর তো আসলে অবশ্যই আইনের ফাঁক ফোকর আছে, নাই যে তা না, কিন্তু আইনও আছে, যথেষ্ট পরিমাণ আইনও আছে, কিন্তু আসলে আমাদের মেইন প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে প্রয়োগের ক্ষেত্রে। আইন তো শুধু থাকলে হবে না, হাজার হাজার আইন থেকে কি হবে যদি প্রয়োগ না হয়, যদি প্রয়োগটা, ইমপ্লিমেন্টেশনটা যদি যথার্থভাবে হয়, একজনকে যদি জরিমানা করা দরকার সেটা ঠিক মতো হয়, একজনকে জেলে দেওয়া দরকার সেটা যদি ঠিক মতো হয়, তাহলে এগুলো আস্তে আস্তে সব কিছু সলভ হবে। কিন্তু আসলে এই প্রয়োগটাতেই তো আমাদের বিভিন্ন ধরনের বাধা বিপত্তি এসে দাঁড়াচ্ছে। আমি স্বপন ভাই আপনার কাছে আসি, সেটি হচ্ছে যেহেতু এই ধারাবাহিকতায় আজকে
মবের নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা নেওয়া হবে, স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য। গেল 50 দিনে 172টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী, এটি তার পরিসংখ্যান। ডেভিল হান্ট চলছিল, তো সেখানটায় কি সন্তোষ প্রকাশ করার মতো এই অভিযানটা হলো? না না, একদম সন্তোষ প্রকাশ কোনো অভিযান তো হচ্ছে না। এবং ডেভিল হান্টে আপনার যারা গ্রেপ্তার হচ্ছে, আপনি যদি সংখ্যা দিক দিয়ে দেখেন, বা সংখ্যা না মানে আপনি আপনার যতটুকু নজরদারি আছে, যারা ডেভিল আপনি মনে করেন, এরকম আমিও এরকম মনে করি না, কারা ডেভিল আছে সোসাইটিতে, কাকে আপনি ধরতে পেরেছেন? কয়জনকে ধরতে পেরেছেন? আমজনতা, সাধারণ আওয়ামী লীগের মাঠ পর্যায়ে কর্মী, যাদের কোনো আওয়ামী লীগের সময় যার কোনো মানে পজিশন ছিল না, হাজার হাজার কর্মী আওয়ামী লীগের আছে না, এদেরকে ধরে নিয়ে আসছেন। আপনি ইউনিয়ন পর্যায়ে যে ডেভিল আছে তাকেও ধরতে পারেননি। আপনার জেলা উপজেলা কথা বাদ দিলাম, জাতীয় পর্যায়ের কথা বাদ দিলাম। এখন দেখেন, আমরা যখন প্রথম অনেক দিন থেকে চিৎকার করে বলবার চেষ্টা করছি যে 614 জনের খবর কি, যেগুলা আপনার আশ্রয় ছিলেন জীবন রক্ষা করবার জন্য, কিন্তু তারা শয়তান ছিল, এটা নিশ্চিত। কারণ তাদের জীবন রক্ষা মব হতে পারে, সেই জন্য এই সংখ্যা ছিল, আমরা মেনে নিচ্ছি, ঠিক আছে, আমরা এটা চাই না, প্রত্যাশা করি না। সেই 614 জন ছেড়ে দিলেন, কিসের ভিত্তিতে ছেড়ে দিলেন? কার অনুমতিতে, কার পারমিশনে ছেড়ে দিলেন? এখন আপনি একটা ঘটনায় কেন্দ্র করি এক ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আপনি যেটি করছেন এর মধ্য দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি গুণগত কি উন্নতি হবে? কারণ আসল শয়তানরা কেউ নাই, এবং তারা ধরাছোঁয়ার বাইরে, এবং তারা যেটি করছে ওই শয়তানের নিঃশ্বাসের একটা কথা আসছে না, ওরা সীমানার ওপারে বসে নিঃশ্বাস ফেলছে এখানে, এবং সে অর্থায়ন করছে সে কাজগুলা যাদেরকে দিয়ে করানো তারা করছে। সুতরাং যে মানুষগুলো পালিয়ে গেল তার কোনো নজরদারি আমরা করতে পারলাম না, তার কোনো ব্যাখ্যা দিতে পারলাম না, এবং বড় বড় ডেভিলরা যারা শিক্ষিত তারা সীমানা দিয়ে চলে গেল। এবং বলা হলো যে আমাদের আন্দোলনের অংশীজন যারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, তারাও কেউ কেউ এইসব ক্ষেত্রে সহযোগিতা করেছে, আইন শৃঙ্খলা বাহিনী সহযোগিতা করেছে। তো মানে অবস্থাটা, গণ অভ্যুত্থানের যে চেতনা, গণ অভ্যুত্থানের যে এটার যে পিকচার, হ্যাঁ, মূল স্পিড যে থাকবে, এটা তো আসলে আমরা এর পরপরে আমাদের ক্ষতিগ্রস্ত হয়ে গেল, আকাঙ্ক্ষাটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এবং আমরা যারা এই আন্দোলনে এত 15 বছর, এবং ছাত্ররা যে চূড়ান্তভাবে জীবনটা বাঁধি রাখলো, এটার মধ্য দিয়ে যে গণ আকাঙ্ক্ষা তৈরি হলো পুরো জাতির সামনে, একটা নতুন পিকচার তৈরি হবে এই নেশনের, নতুন করে আমরা সবকিছু করব, নতুন করে আমাদের স্বপ্নের জাল বুনন করব। সেই জায়গায় আমরা যেই কাজগুলোতে জড়িয়ে গেলাম, সরকার পারলো না, একই সাথে আমরা যারা এই আন্দোলনের শরিক ছিলাম আমরা অনেকে এটাতে জড়িয়ে গেলাম, যাতে করে শয়তান আর আমাদের ভিতরে পার্থক্য খুঁজায় অনেক দায় হয়ে দাঁড়ালো। আমরা কারা? আমরা অংশীজন যারা, তারা না হলে এটা পারলো কেমনে? এবং এমন কথা তো আমরা শুনি, জানি যে আমাদের আশ্রয় প্রশ্রয় আছে ওরা, এবং ওদেরকে সে দায়িত্ব নিচ্ছেন। আমি বলছি, আমাকে প্রতীক হিসাবে বলছি। না, আমি বুঝতে পারছি, হ্যাঁ, এটা আছে তো। এটা কেন শুনছেন না? প্রতিদিনে তো এসব কথা হয়, এটা তো গোপন কোনো কথা না। এবং যারা করছেন, তাদের নেতৃত্বও জানেন, সকলে মিলে সবাই জানেন, কিন্তু প্রতীক ওই যে গণ অভ্যুত্থানের যে চেতনা, এটি ক্রমশ আমরা এটাকে ক্ষতিগ্রস্ত করছি, এবং ক্ষমতা এটা হারিয়ে ফেলছি। এবং এই হারিয়ে ফেলাটা আমাদের এই ছাত্রর এই রক্ত, এই গুম খুন হত্যা, এই যে মানে 100 বছরের কঠিন একটা অধ্যায় পার করলাম, আমরা তখন মনে করতাম যে মনে হয় যেন বাংলাদেশটা আর কখনোই ফিরবে না অতীতের দিকে, যখন জুলাই গণ অভ্যুত্থান চলছিল এবং তার সেখানে পালিয়ে গেল, কখনোই ওই পথে আর এই জাতি ফিরবে না। কিন্তু আসলে কি তাই হচ্ছে? আমি এই প্রশ্ন নিয়ে আপনার কাছেই ফিরি ভাই, আসলে কি তাই হচ্ছে? অনেকগুলো হতাশা ইতিমধ্যেই কথা বললো, 614 জন কোথায় গেল? আয়নাঘর, গুমঘর পরিবর্তন করা হলো, কারা করলো? তারা আইনের আওতায় আসলো কিনা? আবার আইনের আওতায় যারা আসলো, আজকেই দেখলাম হাসানুল হক ইনু সিএমএম আদালতে মহা হাসি, অথবা যাদের ধরা আছে তারাও হাসতে হাসতে ভিতরে ঢুকে। তাদের সে বিচারটা কিভাবে নিশ্চিত করবেন? কতটুকু নিশ্চিত হচ্ছে? এই যে সার্বিকভাবে যারা দোসরদের পেছনেও আছে, তাদের সে বিচারগুলো কিভাবে নিশ্চিত করবেন? সেই ধারাবাহিকতাটা কি ঠিক আছে? না, এটা তো একটা আইনি প্রক্রিয়া। যেভাবে মামলাগুলো হয়েছে বা মামলাগুলো চলমান, কাউকে তো আসলে যে অ্যারেস্ট করেছে, বাসায় গেছে, বাসায় যে ধরে নিয়ে চলে আসছে, জিনিসগুলা তা তো না।
তাদের নামে একটা নির্দিষ্ট মামলা দেওয়া হয়েছে, এই মামলার প্রেক্ষাপটে গ্রেফতার করা হয়েছে, গ্রেফতার করে তাদেরকে আপনার কোর্টে ফরওয়ার্ডিং করা হয়েছে। এখন তারপরেও যে এই যে মামলার যে গতি, এই মামলার গতিগুলো তো আসলে আমাদের যে বিচারিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলোতে আমরা অনেক সময় দেখি যে একটা মামলা তদন্ত হয়ে চার্জশিট আস্তে আস্তে অনেক সময় লেগে যায়, তারপর হচ্ছে সাক্ষী টাক্ষী এগুলোতে অনেক সময় লেগে যায়। তো ইন বিটুইন যে ব্যাপারগুলো থাকে, এই যে আদালতে হাজির হওয়া অথবা একটা মামলায় আছে আরেকটা মামলায় তাকে নতুন করে শোনারেজ দেখাতে হলেও তাকে আবার আদালতে নিয়ে আসা, এগুলো একটা চলমান প্রসেস। এটা যদি আমরা মনে করি যে আজকে সকালে ধরলাম কালকে এটার একটা রায় হয়ে যাবে, এটা আদৌ কখনো সম্ভব না। কতদিন লাগবে? এইটা একটা বিচারিক প্রক্রিয়া। বিচার প্রক্রিয়া তো এটা চার্জশিট যদি দিতে দেরি করে 1 বছর বা 2 বছর, তাহলে তো সাক্ষী শুরু হবে না। সাক্ষী শুরু হওয়ার পর তো নিম্ন আদালত, উচ্চ আদালত, রাইট, অনেক ব্যাপার স্যাপার আছে। সেই উচ্চ আদালতে আবার আপনাদের মতো যারা ফেমাস আইনজীবী তারা তো সেই ডেভিলের পক্ষে দাঁড়িয়ে যাবে না, এখানে তো আইনজীবী দাঁড়াতেই পারে, এখানে তো ডেভিলের পক্ষে আইনজীবী দাঁড়াবে বা দাঁড়াতে দেওয়া যাবে না, এটা করলে তো কনস্টিটিউশনের ভায়োলেশন হবে। এখন কেউ যাচ্ছে বা অথবা কেউ যাচ্ছে না সেটা ডিফারেন্ট ব্যাপার। অনেক জায়গায় কোনো আইনজীবী পাওয়া যাচ্ছে না, অনেক জায়গায় কেউ সাহস করে যাচ্ছে, অথবা সাহস করে গেলেও দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের এটার প্রতিক্রিয়া হচ্ছে, বাট র্যাগিং হচ্ছে। কিন্তু এখানে যে আইনজীবী তাদেরকে দেয়া যাবে না বা করা যাবে না, কেউ দাঁড়াতে পারবে না, এটা আসলে গণতান্ত্রিক প্রক্রিয়া বা সাংবিধানিক ব্যাপার না। তো এখন তাদের আইনের আশ্রয় পাওয়ার অধিকার আছে, অবশ্যই তাদের হয়তো নিজস্ব লয়ার আছে। জি, ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন ভাই, আমি একটু থামাই আপনাকে। আমরা ঠিক কয়েকদিন আগে দেখলাম আব্দুস সালাম আজাদ, আব্দুস সালাম পিন্টুর মুক্তি, বাবর সাহেবের মুক্তি, তাদের যে চেহারা, যে বিধ্বস্ততা, 5 আগস্টের অনেকদিন পরে তারা মুক্তি পেয়েছে, কিন্তু তারপরও তাদের মধ্যে উজ্জ্বলতা দেখিনি। যেমন প্রায় 5 মাস হতে চললো এই যে গত ফ্যাসিস্টদের দোসররা যে চকচক করে হাসছে। পাশাপাশি আগামীকাল বাংলাদেশ জামায়াত ইসলামের একটা বিক্ষোভ আছেন, আমাদের কাছে গণমাধ্যমে পাঠানোর তথ্য অনুযায়ী তাদের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম এখনো মুক্তি পাননি, এটা নিয়ে আন্দোলন চলছে। হ্যাঁ, এই যে বিষয়গুলো, তাহলে এদেরকে শেল্টার, যারা এই ডেভিল, তাদেরকে শেল্টার কারা দিচ্ছে? আর জামাতের দাবি অনুযায়ী নির্যাতিত ওনাদের এখনো ছাড়া হচ্ছে না, আবার আব্দুস সালাম পিন্টু কিংবা বাবররাও অত সুস্থভাবে এই 5 মাসেও অনেক চকচকে হতে পারে না। দেখেন এখানে যে ব্যাপারটা আর কি, এখানে তারা যে গ্রেফতার হয়েছিল, তারা যে এত বছর ধরে ছিল, কেউ 15 বছর ধরে, কেউ 17 বছর ধরে, এটা তো লং টাইম। এখানে তো একটা মানুষ, সে যে আসলে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তা না, সে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই না? এখানে যে একটা লং পিরিয়ড তাদের উপর যে একটা মানসিক চাপ এবং তার যে মুক্ত বাতাসে না থাকার যে একটা ফল, এটা তো তাদের চেহারাতে আসবে, এটাই স্বাভাবিক আর কি। এখন আপনি হাসি দেখবেন কাদের মুখে? হাসি দেখবেন তাদের মুখে যে আমি অপরাধ করেও ছাড়া পেয়ে গেলাম, হাসছি, ঠিক আছে? হাসি দেখবেন না কাদের মুখে? আমি অপরাধ করিনি, তারপরেও আমি 17টা বছর বা 15টা বছর আমি জেলে থেকে বেরোলাম। এবং তারপরেও দেখেন তারা ছাড়া পেয়ে যাওয়ার একটা আশা আছে না। এখানে আমি যেটা বলছি যে এই যে 5ই আগস্টের পরে এই যে আপনি সালাম সাহেবের বললেন বা বাবর সাহেবের বললেন, ওনারা কিন্তু দেখেন যে আজকে 5ই আগস্ট হলো, কালকে 6ই আগস্ট ওনারা ছাড়া পেয়ে যায়নি। ওনারা কিন্তু বিচারিক প্রক্রিয়াতেই নির্দিষ্টভাবে জামিন পেয়ে কিন্তু ছাড়া পেয়েছে। এই যে আরেকজনের কথা বলছেন জামাতে ইসলামের, ওনারাও কিন্তু বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু ছাড়া পাওয়ার জন্য একটা প্রসেসের মধ্যে আছে। তো এখানে কেউ আপনার আদালতে হাসছে, এখন তার মনের একটা আত্মতৃপ্তি থাকতে পারে, কেউ হাসছে না, তার মনের মধ্যে একটা হতাশা থাকতে পারে। কিন্তু অবশ্যই কেউ যদি বিনা কারণে যদি এত বছর জেলে থাকে এবং তাকে যদি বিভিন্নভাবে শারীরিকভাবেও হেনস্থা করা হয়ে থাকে, অবশ্যই তার মধ্যে সে প্রভাবটা থাকবে। জি, শোভন ভাই, আপনার কাছে একটু আসি ভিন্ন প্রসঙ্গে। সেটি হচ্ছে, আপনি বলছিলেন যে 100 বছরের একটা জগদ্দল পাথর, এত কঠিন পরিস্থিতি ছিল না, সেই যারা ছড়িয়েছে, নিহতদের জন্য সরকার পুনর্বাসনের পরিবারের পাশে দাঁড়িয়েছে। আহতদের 3টা ক্যাটাগরিতে সরকার বলেছে এককালীন 5 লাখ, মাসিক 20,000, একটু কম যারা তাদের 3,15,000 মাসিক, আর যারা নিয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে গেছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবেন। প্রশ্ন হচ্ছে, এর বিরুদ্ধেও আজকে শাহবাগে আন্দোলন, যে এক ক্যাটাগরি বাদ দিয়ে দিবে, সবাইকে দিতে হবে, এরকম বিভিন্ন আন্দোলনের ফাঁকে এই যে পরিবারগুলো আবার নামলো, আপনি এটি দেখেছেন?
এটি আসলে মানে আমাদের সিএনজি একদিন আগে সিএনজি রিকশাওয়ালা বলল যে সিএনজি তারা মিটারে চালাবে না, এবং এটি সরকার বাধ্য হলো, মেনেও নিল। আত্মসমর্পণ করলো। জি। এরকম আমরা আসলে 130 থেকে 40টির মতো এই আন্দোলন সংগ্রাম এই সরকারের ভিতরে দেখেছি। আসলে সরকারের আমরা অনেক সেই আন্দোলনের সাথে তো আহতদের পরিবারের এটা বলিনি, আলাদা সমালোচনার জায়গায় সরকারের অনেক আছে, কিন্তু সরকার এগুলোকে ফেস করতে হয়েছে সবগুলাকে, এবং এগুলো ফেস করতে গিয়ে সরকার বল প্রয়োগ করবার তেমন কোনো চেষ্টা করে না, বা পরিস্থিতিও ছিল না সেটি। ছাত্রদের বা আহতদের যে পরিসংখ্যানটা দিলেন, আমরা আজকে যে শাহবাগে যে অবস্থান কর্মসূচি তারা বললো, তারা ক্যাটাগরি দুইটা কথা দাবি করছিল, 3টা ক্যাটাগরি করা হয়েছে। আমরা মনে করি যে এই প্রশ্নে সরকারের, আমরা আগেও এই সমালোচনাটা এটুকু করেছি যে সর্বোচ্চ যে পরিমাণ মনোযোগ দেওয়ার সরকারের দায়িত্ব ছিল, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা এই প্রক্রিয়াগুলোর সাথে সম্পৃক্ত, এটি প্রশাসনিক দুর্বলতার কারণে নাকি সরকারের দক্ষতার অভাবের কারণে যথেষ্ট পরিমাণ কিন্তু এই বিষয়কে অ্যাড্রেস করা হয়নি, এবং যার কারণে তারা প্রধান উপদেষ্টার বাসার সামনে গিয়েছে, আজকে এখানে করছে। এইগুলোর ক্ষেত্রে অনেক বেশি মনোযোগী হওয়া দরকার সরকারের। আমরা মনে করি যে যেটা বারবারই বলি, যে আন্দোলনটি ঐতিহাসিক এবং এরকম সাহসী আন্দোলন, যারা এই সাহস জায়গায় দাঁড়িয়ে এই জাতিটাকে ফ্যাসিস্ট মুক্ত করেছে, সেই মানুষগুলা তাদের চিকিৎসার জন্য কথা বলতে হবে, তাদের চিকিৎসার দাবি করতে হবে, তাদের চিকিৎসার পুনর্বাসনের জন্য তাদের অবরোধ করতে হবে। এটা তো প্রত্যাশিত না। সেই প্রত্যাশিত জায়গায় নেয়ার জন্য আপনি যে অনেকগুলো প্রত্যাশার কথা বললেন, রাজনৈতিক দল যেগুলো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল তাদের কেউকেই আপনি বলছেন যে অনেকে তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। তো সেই প্রেক্ষাপটে সেই শিক্ষার্থীরা যখন দল গঠন করতে চায়, সেটিকে আপনারা কিভাবে দেখছেন? অনেকেই তো ভালোভাবে দেখছেন না। না, আমি এই জুলাই এই চেতনার সাথে মিলিয়ে এই কথাটা আমি সবসময় বলি, আমার একটা ফিলিংসটা এরকম। আমি মনে করি এইটার থেকে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, আমরা যারা রাজনৈতিক দলসমূহ আগের থেকে কাজ করছি, আমরা বোধহয় পুরোপুরি এই চেতনাটাকে সেভাবে রিচ করতে পারি না, পৌঁছাতে পারিনি। আমরা লড়াই সংগ্রাম করেছি, আমরা ফ্যাসিবাদ উৎখাতের জন্য এই ছাত্র জনতার আগের থেকে অনেক বেশি শ্রম, ঘাম, আমাদের লাঠিচার্জ থেকে গুলি, সব কিছুর মুখোমুখি আমরা হয়েছি। কিন্তু ছাত্ররা যে এই জায়গাটা, ছাত্র জনতার যে জায়গাটা পৌঁছাতো, সেটা তো আমরা পারিনি। এবং এর মধ্য দিয়ে পুরো জাতির সামনে যে সম্ভাবনাটা তৈরি হইলো, এই সম্ভাবনাটাকে ধারণ করবার জন্য এবং এটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং আগামী বাংলাদেশ বিনির্মাণ করবার জন্য নতুন চেতনা, নতুন সাহস, নতুন শক্তি, নতুন ব্লাড, এটিকে আমি অ্যাপ্রিসিয়েট করতে চাই। আমি মনে করি যে এটি, হ্যাঁ, একটা কথা যেটি বলতে চাইবো সেটি হচ্ছে যে আমরা অতীতে কিংস পার্টির কথা বারবার শুনি, যে অপবাদটি তাদের ঘাড়েও পড়তে চায়, সেটি থেকে সুরক্ষা দেওয়া দরকার। জি, ধন্যবাদ। আমি একদম 1 মিনিট আপনার কাছে এই বিষয়ে একটু মন্তব্য শুনবো। মানে প্রশ্নটা আরেকবার করলে। প্রশ্নটা ছিল হচ্ছে যে এই আকাঙ্ক্ষার, যেখানে 24-এর আকাঙ্ক্ষা যে বৈষম্যের বিরুদ্ধে ছিল কিংবা এই যে এভিলদের বিরুদ্ধে ছিল, সেখানে রাজনৈতিক দলগুলো ঠিকভাবে সে আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারছে না। এটি স্বপন ভাই বলেছেন যে তাদের সাথে একসাথে আন্দোলন করা অনেকেই বিক্রি হয়ে যাচ্ছেন। তো তার বক্তব্য এটি। সেই প্রেক্ষাপটে ছাত্ররা যখন নতুন দল করতে চায়, সেটিকে এই যে আইনজীবী হিসেবে বলেন অথবা আপনি আইনজীবীদের নেতৃত্ব দানকারী সংগঠনের প্রতিনিধি হিসেবে বলেন, সেটিকে কিভাবে দেখছেন? দেখুন, এখানে প্রথম কথা হচ্ছে যে কেউ যদি সংগঠন করতে চায়, সেটা ছাত্র হোক বা বৈষম্য বিরোধী ছাত্ররা হোক বা যেই হোক না কেন, এটা তার অধিকার। সে একটা দল করতে পারে, সে একটা সংগঠন করতে পারে, সে রাজনীতিতেও আসতে পারে, এটাতে আসলে বাধা দেওয়ার কিছু নাই। এখন তাদের উদ্দেশ্যটা কি? এখন আমরা দেখছি যে যারা এই 5ই আগস্টের সাথে সম্পর্কযুক্ত ছিল এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ডিপলি অ্যাটাচ ছিল, তারা দেখা যাচ্ছে যে আর তারা একটা দল করতে চাচ্ছে, বা তারা নতুন করে একটা হয়তোবা সামনে ইলেকশনে অংশগ্রহণ করতে পারে, বা তাদের এই মনোভাব থাকতে পারে আর কি। তো এটার আসলে মেন উদ্দেশ্যটা হচ্ছে দেখতে হবে হোয়াট ইজ দ্য পারপাস, মানে তাদের এজেন্ডাটা কি, যে এটা কি আসলে আমরা দেশের স্বার্থে করছি, দেশ রক্ষার জন্য করছি, দেশকে এগিয়ে নিয়ে জন্য করছি। আসলে মানুষ তো বিভিন্ন ধরনের আপনার দল দেখেছে আর কি, বিভিন্ন দল আসলো স্বাধীনতার পর থেকে। এখন এই যে তারা যে আসছে, নতুন যারা ছাত্ররা এগিয়ে আসছে বা যুবকরা এগিয়ে আসছে, তাদের হয়তো একটা সেলফ পারপাস থাকতে পারে যে না, আমরা দেশকে এগিয়ে নিতে চাই।
এই উদ্দেশ্য নিয়ে আমরা হয়তো বা করতে চাই। হ্যাঁ, কিছু মানুষ বিকৃত হয়ে যেতে পারে, কিছু মানুষ বেচাকেনা হতে পারে, কিছু মানুষ স্বার্থ নিয়ে আগাতে পারে। তো আমি বিশ্বাস করি যে ছাত্র জনতার আন্দোলনে যারা ছিল তারা তাদের ব্যক্তি স্বার্থ নিয়ে ওই সময় কোনো কাজ করেনি। ওই সময় কাজ করলে হয়তো বা নতুন বাংলাদেশ হতো না। তো তাদের উদ্দেশ্য মহৎ হতে পারে, আর কিছু যদি এটা ব্যক্তি স্বার্থে করে থাকে তাহলে তারা তো আর বেশি দূর এগিয়ে যেতে পারবে বলে তখন আমার মনে হয় মহতি না। থাকুক সেটাই প্রত্যাশা সেটাই করছি। শিরোনাম ছিল জাগো বাহে তিস্তা বাঁচাও। এই শিরোনামে 2 দিন ব্যাপী আপনি জানেন যে বিএনপি এবং তাদের সমমনাদের একটা প্রোগ্রাম হচ্ছে। তিস্তা পারে এখন হাজারো মানুষ। সেখানটায় ভারতের সঙ্গে বন্ধুত্ব হবে সম্মানের ভিত্তিতে, এটি মির্জা ফখরুলের মহাসচিব বিএনপির উনি বলেছেন। আপনার কি মত? হঠাৎ করে এই যে তিস্তা ইস্যু নিয়ে বিএনপি হঠাৎ করে গেল, তার 3 দিন আগে বা 2 দিন আগে দেখেছেন যে ট্রাম্প এবং মোদির একটা কনফারেন্স নিয়ে আলোচনা হলো। অনেককে এটি কি বায়াস্ট করার চেষ্টা করেছিল যে অর্থটা বিভিন্ন মাধ্যমে, এটি আপনি দেখেছেন। মানে এটি এই প্রোগ্রামের এই মুহূর্তে যথার্থতা কি দেখছেন? না, আসলে এটা এই প্রোগ্রামটা বা এই যে জাগো বাহে তিস্তা বাঁচাই, এটার যে মেন স্পিরিট, এটা বোঝার জন্য আমাকে একটু অতীত ইতিহাসে আসতে হবে। যে এই যে তিস্তা নদী, এই তিস্তা নদীটা আসলে এটা একটা ঐতিহ্য ছিল। মানে এখানে আসলে তিস্তা এটা তো আসলে আপনার হচ্ছে যে ভারতের উত্তরাঞ্চলের সিকিম থেকে প্রবাহিত হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চলে আসছে। এবং আসলে এই তিস্তা নদীর পার নিয়ে বা তিস্তা নদী নিয়ে কিন্তু আগে অনেক মহাপরিকল্পনা ছিল, বেশ কিছু মহাপরিকল্পনা ছিল, এবং চীন এটাতে ফান্ড করতে চেয়েছিল। এটা ওই যে তিস্তা নদীর যে এরিয়াটা, ওই এরিয়াটা আপনার স্যাটেলাইট শহর করতে চেয়েছিল, পর্যটন এলাকা করতে চেয়েছিল, ইকোনমিক জোন করতে চেয়েছিল, রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা যে এরিয়াগুলো আছে আর কি। তো পরবর্তীতে এটা কিন্তু অনেক দিনের দাবি ছিল। এটা যে হুট করে আজকে একটা হঠাৎ করে দাবিতে এসে পরিণত হচ্ছে তা না। কিন্তু আস্তে আস্তে কি হলো যে আমরা দেখলাম যে এখানে উজানে ভারত বাঁধ নির্মাণ করলো। ভারত বাঁধ নির্মাণ করার কারণে পানি আসা বন্ধ হয়ে গেল, চর জাগ্রত হলো। এবং আমরা একটা রিপোর্টেও দেখেছি প্রায় 10,000 কোটি টাকার এখন ফসল উৎপাদন কিন্তু ব্যাহত হয়েছে শুধুমাত্র এই যে ভারতের যে বাঁধ নির্মাণ এবং তারা যে নদীর গতিপথ পরিবর্তন করছে বিভিন্নভাবে, এই সকল কারণে, এবং এই যে পরিকল্পনাগুলো যে বাস্তবায়ন হয়নি। এটা তো তিস্তা বাঁচাও আসলে তাদের এই আন্দোলনটা হচ্ছে এই যে মহাপরিকল্পনা যেটা ছিল আর কি তিস্তা নিয়ে, সেটা যেন বাস্তবায়ন করা হয়। এটাতেও আজকে হঠাৎ করে তারা মনে করছে যে আসলে একটা আন্দোলন করি, আসলে কিন্তু জিনিসটা তা না। আমরা আগে দেখেছি যে গোলা ভরা ধান ছিল, গোয়াল ভরা গরু ছিল, কৃষকরা ভাওয়ায় গান গেত। তো ওই জিনিসগুলো তো আসলে এখন আর নাই, দেখা যাচ্ছে এই যে সব শুকিয়ে যাচ্ছে, পানি পাচ্ছে না, ফসল উৎপাদন হচ্ছে না। এটা আস্তে আস্তে এটা আসলে অনেক দিনেরই আন্দোলন ছিল। ওই আন্দোলনটাই এখন আরেকটু স্পিড বাড়ানোর জন্য এখন একটা পরিকল্পনা বলেন বা তাদের ইচ্ছা বলেন বা এটা নেসেসিটি বলেন, যাই বলেন না কেন, এটা এখন জাগো বাহে তিস্তা বাঁচাই বলে তারা এখন স্লোগান দিয়ে এটা চলছে। 2 দিনের একটা কর্মসূচি, এবং এই কর্মসূচি টোটাল উত্তরাঞ্চলের 5টা জেলার 11টা পয়েন্টে হচ্ছে আর কি। আজকে এটার উদ্বোধন হয়েছে, 48 ঘন্টার কর্মসূচি। তো এটা যে হঠাৎ করে হয়েছে বা কোনো উদ্দেশ্য নিয়ে হয়েছে আমি এটা বলবো না। মানে প্রাসঙ্গিকতা সবসময়ই আছে, এটা ছিল, এটা আছে, এটা আসলে উত্তরাঞ্চলের মানুষদের একটা দুঃখ। এটা আসলে ওই এরিয়ায় যদি আমরা একটু অ্যানালাইসিস করি, শুধু কি উত্তরাঞ্চল, এটার জন্য তো সারা দেশেই প্রভাব পড়ে, সারা দেশেই প্রভাব পড়ে, কিন্তু উত্তরাঞ্চলটা একটু বেশি প্রভাব পড়ে আর কি। আমি স্বপন ভাই আপনার কাছে আসি, সেটি হচ্ছে যে এই কর্মসূচির সাথে আপনারা গণতন্ত্র মঞ্চের যারা রয়েছেন তারাও সম্পৃক্ত আছেন আমরা যতটুকু দেখেছি। এর মাধ্যমে এই কর্মসূচি নিয়ে গেলেন, তার মানে কি এই মুহূর্তে আপনাদের এই ভারতের সাথে এর মাধ্যমে কি একটু দূরত্ব আরও বেড়ে যাবে না? আর এর মাধ্যমে কি আবার একটু নির্বাচনী প্রচারণাও কি করে ফেলছেন একই সাথে? না, ঠিক এই প্রোগ্রামটি মঞ্চগত প্রোগ্রাম না। আমাদের মঞ্চের কোনো নেতা এটিতে অংশগ্রহণ করেছেন, এটা গিয়েছেন। এটি আমি সেভাবে দেখছি না। মূলত বিষয়টি যেটা তিস্তার সমস্যা তো আজকের সমস্যা না। তিস্তা নিয়ে তো আমাদের পত্রিকায় পড়তে জানতে অনেক কাহিনী, ভাই যেটি বললেন। এই তিস্তাকে নিয়ে যে সমস্ত নাটক
বিগত সরকারের সময় ভারতের সরকারের সাথে হয়েছে, আমরা সবগুলোই জানি, রিপিট করতে চাই না। মূলত একটি সরকার তার ন্যায্যতার ভিত্তিতে যে প্রতিবেশীর সাথে সম্পর্ক তৈরি করবে, সেই জায়গায় না থাকবার কারণে সংকটগুলো সমাধান করবার ক্ষেত্রে আপনার যে উদ্যোগগুলো নেওয়া দরকার, যেখানে পৌঁছানোর দরকার, সেই চেষ্টাটাই হয়নি। তিস্তা নিয়ে ওরা যা বলেছে তা শুনেছি, উনি বলছেন চায়নার সাথে প্রজেক্টের বিষয় নিয়ে কথা হয়েছে, যেটা ফেল করেছে আলটিমেটলি। সেটি করবার ক্ষেত্রে ভারত পাল্টা প্রস্তাব দিল যে এটা আমরা করব, যারা আমার পানি দেয় না তারা আমার এখানে প্রজেক্ট করবে। আর চায়না যেটা করতে চাইলেও সেটিকে আমরা নিতে পারলাম না ভারতের কারণে। অর্থাৎ বিগত সরকার তার যেহেতু তার আনুকূল্যে সে এখানে ক্ষমতা থাকবে, সুতরাং তার সমস্ত কিছু দেওয়ার মধ্য দিয়েই তার ক্ষমতাটাকে নিশ্চিত করার বিষয়। এখানে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক তৈরি করবার কোনো চেষ্টা হয়নি, সেই কারণে তিস্তার এই সমস্যা। আজকে যে প্রসঙ্গটা আসছে, এটি আজকে একটি সমাবেশ বলেন, এই যে আন্দোলনটা বলেন, এর মধ্য দিয়ে এটা এই বাংলাদেশের যে একটা সমস্যা, এটি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে দৃষ্টিতে আনাটা জরুরি হয়ে পড়ছে আমরা মনে করি। সেই আনার ক্ষেত্রে এবং ভারতের জনগণও এই বিষয়টা বুঝবে যে বাংলাদেশে শুকিয়ে মারবার জন্য ভারত কি কি আয়োজন করছে। সব মানুষ তো আর ডেভিল না, ভারতের সব মানুষ ডেভিল না, সব তো আর মোদি না। সেই জন্য ভারতের সুশীল সমাজ আছে, জনগণ আছে, জাতিসংঘ আছে। এইটি আমরা কাউকে অ্যাড্রেস না করলেও এর মধ্য দিয়ে পুরো পৃথিবীকে এটা জানান দেওয়া যে তিস্তা সহ, তিস্তা নয় শুধু, আমাদের এই 54টি নদীর যে অভিন্নতা, সেই উজানের দেশ যাহা ইচ্ছা তাহা করবার ক্ষমতা রাখে না। এটা আন্তর্জাতিক নদীর যে হিস্সা সেখানে নাই, কিন্তু আমাদের উপর জোর করে প্রত্যেকটা নদীর আগে বাদ দিয়ে তার সে বিদ্যুৎ উৎপাদন করে, আর আমার এখানে শুকিয়ে মারে আমাকে সবাইকে। আমার প্রত্যেকটা নদী মরে গেছে। সেই জায়গা থেকে আমাদের বাঁচবার জন্য এটিকে একটা আন্দোলনের রূপ দেওয়া এবং পুরো নেশনকে এই জায়গায় ঐক্যবদ্ধ থাকা এবং আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করার একটা চেষ্টা হতে পারে বলে আমার মনে হয়। জি, আমি ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন আপনার কাছে আসছি। একদিকে ভারত পানি দেয় না, অন্যদিকে আমাদের শত্রুকে দিল্লিতে রাজার হালে রেখেছে মির্জা ফখরুলের বক্তব্য আজকের অনুষ্ঠানে। সেই রাজার হালে রাখলো বিভিন্ন বিষয়। এই অন্তর্বর্তী সরকার আসার পর থেকে ভারতের সাথে দূরত্ব তৈরি হচ্ছে, বলছে যে গণতান্ত্রিক সরকার আসলে সমাধান হবে, এটিও তারা বলছে। সেই অবস্থায় এরকম একটা কর্মসূচি আর দূরত্ব বাড়াবে কিনা? আর এই যে রাজার হালে রাখলো, সেটি জাতিসংঘের গবেষণায় এসছে যে সে মানবতা বিরোধী। কি করণীয় এখন? আইন কি বলে আসলে? তাদেরকে কি ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করা সম্ভব হবে সেই যে বন্দি চুক্তি বিনিময় টিনিময় যেগুলো আছে তার আলোকে? দেখেন, বাংলাদেশে এখানে বন্দি চুক্তির বিনিময়ের কিন্তু একটা এগ্রিমেন্ট আছে ভারতের সাথে। এটা এখন ইমপ্লিমেন্ট কতটুকু করবে, ভারতের কতটুকু ইচ্ছা, সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। আর মির্জা ফখরুল সাহেব যে স্পিচটা দিয়েছে বা স্টেটমেন্ট দিয়েছে, উনি তো আসলে ভুল কিছু বলেননি। যে একটা মানুষ তাদের পার্টির লোকজনকে রেখে এভাবে চলে গেল, এত ফ্যাসিলিটিস নিয়ে চলে গেল আর কি, তাকে এভাবে সেফ এক্সিট দেওয়া হলো আর কি, এবং ওখানে রাখা হলো। তো এটা আসলে তো ডিপ্লোম্যাটিকভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে তো একটা দেশের সাথে আরেকটা দেশ, পার্শ্ববর্তী দেশের সাথে আসলে সুসম্পর্কটা বজায় থাকাটা খুব মানে একটা কিভাবে বলবো, যেটা খুব সুবিধাজনক একটা স্থান না আর কি। মানে সুসম্পর্কটা কিভাবে বজায় থাকবে? যে আমি একটা অন্তর্বর্তী সরকার, আমি জানি যে কারণে আমি এখানে আসলাম, যে বিদ্রোহ অথবা যে জনতার আন্দোলনের ফলে এখানে আসলাম, মেন যে কারণ, সে এখন পার্শ্ববর্তী দেশে সেফলি আছে বা ওখানে আছে, যার বিরুদ্ধে অনেকগুলো মামলা ইতিমধ্যে হয়ে গেছে। তো ওই দেশের সাথে আমি কিভাবে সম্পর্কটা ভালো রাখবো? হ্যাঁ, একটা প্রতিবেশী দেশ হিসেবে যতটুকু ভালো রাখতে হয় ততটুকু না রাখলে নয়, এটা চলছে। আর এই তিস্তার যে ব্যাপারটা, এটা বলবো, এটা তো আসলে আমি আপনার সাথে যত ভালোই হই না কেন, আপনি যদি এমন কোনো কাজ করেন যেটা আমার পরিবারের জন্য হুমকি হবে, আমি তো এটা কোনোভাবেই মেনে নিব না। সো এটা একটা সরকার অবশ্যই যত ভালো সম্পর্কই হোক না কেন, অথবা পলিটিক্যাল পার্টি যারা দেশের ভালো চায়, তারা যত ভালোই হোক না কেন, সম্পর্ক ভালো রাখার যতই প্রশ্ন আসুক না কেন, যখন এটা দেশের জন্য একটা অ্যালার্মিং সিচুয়েশন হবে, এই যে তিস্তার যে ব্যাপারটা আর কি, তো অবশ্যই ভয়েস রেজ করতে হবে। এটা যুগ যুগ ধরে চলে এসেছে, সবাইকে রেজ করতে হবে। একদম শেষ দিকে স্বপন ভাই, দীর্ঘদিন থেকে আপনারা যুগপৎ আন্দোলনে করেছেন, বিএনপি বড় দল। আজকে তারেক রহমান মাঝে মাঝেই বলেন, আজকে এটা কোট করি, জনগণের সরকার ছাড়া সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়। তারেক রহমানের বক্তব্য, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার আহ্বান।
একদমই 30 সেকেন্ডে বলবেন সেই আমি জি, জি। আমি একদম আশাবাদী হতে চাই যে অন্তর্বর্তী সরকার যে 15টি কমিশন করেছে তার ভিতরে গুরুত্বপূর্ণ কমিশন হলো 6টি, যে 6টির রিপোর্ট ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং অন্তর্বর্তী সরকার একটা সংলাপেরও আয়োজন করেছেন এবং তার মধ্য দিয়ে উনি প্রফেসর ইউনূস সাহেব রাজনৈতিক দলগুলোর কাছে উনি ছেড়ে দিয়েছেন যে আপনারা ঐক্যমত্য তৈরি করুন, জনগণের সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকার কখন কিভাবে কি করবেন আপনারা মীমাংসাটা রাজনৈতিক দলের উপরে ছেড়ে দিয়েছে। সেটি না হয় বললেন ডিসেম্বরে নির্বাচনে করবেন, সেখানে এই যে যুগপৎ আন্দোলনে যারা ছিলেন তারা কি যুগপৎ ভাবে নির্বাচন করবেন? আপনাদের মধ্যে আলোচনা ভাগবাটোয়ারা আসন ভাগাভাগি হয়ে গেছে? না 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 একদম না, একদম না। আমাদের কাছে প্রাসঙ্গিক এবং প্রধান ফোকাল পয়েন্ট হচ্ছে যে সংস্কারের প্রশ্নটা। এই সংস্কারের প্রশ্নে কমিশনগুলো রিপোর্টগুলো দিয়েছে, আমরা আজকে হার্ড কপিও পেয়েছি, আজকে আমাদের পার্টি অফিসে পৌঁছে দিয়ে আশা করি সবাই পেয়েছেন। এবং এটার মধ্য দিয়ে যে সংলাপটা কমিশনগুলোর সাথে হবে এবং জাতীয় ঐক্যমত্য তৈরি করা, জাতীয় সনদ তৈরি করবার যে চেষ্টা, এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। একটা জাতীয় সনদ তৈরি করবার মধ্য দিয়ে আমরা আগামী দিনে দিকে পা ফেলতে চাই। অনেক ধন্যবাদ। আমি ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, সংস্কার আগে চাচ্ছে, আপনার বিএনপির সাথে দীর্ঘদিন থেকে এক পথ চলা জেএসডিও। আগে পরের কথা বলি নাই, আমি বলছি আমরা প্রাসঙ্গিক বলছি সংস্কার। আমি আগে পরের প্রশ্নটা বলেছেন প্রাসঙ্গিক, যেহেতু 6টা কমিশনের রিপোর্ট আসছে, এটি যেহেতু আলোচনার টেবিলে, আমি বলছি এটা নিয়ে আলোচনাটা হওয়ার কথা। এখন এটা হওয়ার পরে কিভাবে ইমপ্লিমেন্ট হবে, আগে নির্বাচনের আগে না পরে, সেটি আপনার ঐক্যমতের ভিত্তিতে হবে। ঐক্যমত কি আসলে হবে? কারণ বড় বড় দলগুলো কেউ বলছে আগে হবে, কেউ আগে, এটি কি শেষ পর্যন্ত এটি নিয়ে কি আবার বিভক্তি তৈরি হয়ে যাবে না? তো একদমই সংস্কার কমিশন যেগুলা হয়েছে আর কি, এগুলা তো আসলে তারা তাদের সংস্কারের প্রস্তাবগুলা দিয়েছে। আমাদের বিভিন্ন পেপার পত্রিকায় দেখেছি বিভিন্ন ধরনের প্রস্তাব আসছে, বিচার বিভাগ নিয়ে বলেন, আপনার হচ্ছে পুলিশ প্রশাসন নিয়ে বলেন, জনপ্রশাসন দিয়েছে, অনেক প্রায় 15টা সংস্কার কমিশন গঠন করা হয়েছে। তো এটা আসলে এই সংস্কারগুলা গভর্নমেন্ট বা অন্তর্বর্তী সরকার যে এককভাবে করতে পারবে এটা আমি মনে করি না, কারণ এটার অবশ্যই পলিটিক্যাল পার্টির পার্টিসিপেশন থাকতে হবে এবং পলিটিক্যাল পার্টিদের সাথে এই প্রস্তাব নিয়ে এটার যথার্থতা এবং এটার ইমপ্লিমেন্টেশনটা কতটুকু সম্ভব সেটা নিয়েও একমতে পৌঁছাতে হবে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, এবং অসংখ্য ধন্যবাদ শহীদুদ্দিন মাহমুদ স্বপন, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও আজকের শিরোনাম অনুযায়ী বলতে চাই, জাগো বাহে, তিস্তা বাঁচাও, দেশ বাঁচাও। আর সেই দেশ বাঁচানোর জন্য আসুন একটি কল্যাণমূলক দেশ গড়তে যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।